শীতের সবজি বাঁধাকপি দিয়ে যে এত মজার মজার রেসিপি তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। আজকে আমি একই ভিডিওতে বাঁধাকপির 4টি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঁধাকপির পাকোড়া বা বাঁধাকপির নানা ধরনের রেসিপি হয়তো আপনারা আগে অনেকেই খেয়েছেন, তবে এইভাবে কখনো কেউ খাননি। এখন তো ভরপুর বাঁধাকপির সিজন, বাজারে অল্প টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। সহজলভ্য এই সবজিটা দিয়ে যে এত মজার মজার রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটি দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। প্রত্যেকটি রেসিপি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঘরোয়া উপকরণে সব কিছু তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করব বাঁধাকপি এবং ডিমের খুবই মজার একটি পাকোড়া। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওপরের নষ্ট পাতাগুলোকে ফেলে দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। এরপরে বাঁধাকপিটাকে একটি ছুরির সাহায্যে কয়েকটা ফালি করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি, তবে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, যে যেটাতে কমফোর্ট ফিল করেন আর কি। তবে কুচিগুলো খুব বেশি মোটা বা চ্যাপ্টা করা যাবে না, যতটা সম্ভব চিকন বা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি পুরো বাঁধাকপিটা এইভাবে কেটে নিচ্ছি, কারণ আমি সম্পূর্ণটা দিয়ে পাকোড়া তৈরি করব। কেটে নেওয়ার পরে বাঁধাকপিগুলো ঠিক এরকম হবে, দেখতে পাচ্ছেন, ঠিক এরকমটা চিকন করে কেটে নিয়েছি। এবার এখানে নিচ্ছি আমি 3টি সেদ্ধ ডিম। ডিম ছাড়াও এই পাকোড়াটা আপনারা তৈরি করতে পারবেন, তবে ডিম দিয়ে তৈরি করলে খেতে আরও বেশি মজা হয়। এইবারে ডিমগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। একটি ডিম থেকে আমি 8টি স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 4টিও করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম 8টি স্লাইসও করে নিতে পারেন। 4টি স্লাইস করলে পাকোড়াগুলো আরও একটু বড় সাইজের হবে, আমি চাচ্ছি না অত বড় করতে, এজন্য আমি পাতলা স্লাইস করেই কেটে নিচ্ছি। সবগুলো ডিম একইভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে কেটে নেওয়া বাঁধাকপির মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার পরে বাঁধাকপিগুলোকে হাতের সাহায্যে মুথে সফট করে নিচ্ছি। একেবারে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে মুথে নিতে হবে না, আলতো করে মুথে নিব। বাঁধাকপি থেকে যেন কোনো প্রকার পানি বের না হয়, তবে এটা অনেকটাই সফট হয়ে আসবে, ঠিক এইভাবে মুথে নিতে হবে। আর আপনারা যদি বাঁধাকপির পাকোড়াটাকে অনেক বেশি ক্রিস্পি করতে চান, সেই ক্ষেত্রে বাঁধাকপির এক্সট্রা পানিটা এভাবে চেপে ফেলে দিতে পারেন, তবে আমি সেটা করছি না। এটা করলে বাঁধাকপির গুণাগুণটা সবটুকুই বের হয়ে যাবে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, তবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি, কারণ ঝাল ঝালভাবে পাকোড়াটা তৈরি করব। আরও দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ আদা গুঁড়া এবং 1/2 চা চামচ রসুন গুঁড়া। আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন। প্রায় 1/2 কাপের মতো দিচ্ছি পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 1/2 কাপ বেসন এবং পাকোড়াটাকে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো চালের গুঁড়া। অবশ্যই এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হবে, তবে হাতের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এবারে হাত দিয়ে মেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারেও কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না, জাস্ট আলতো হাতে মেখে নিব। বেশি চাপ প্রয়োগ করলে বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন মিশ্রণটা একদম পারফেক্ট বাইন্ডিংয়ে চলে আসছে। এখানে এক্সট্রা করে কোনো চালের গুঁড়া বা বেসন অ্যাড করতে হবে না। পাকোড়ার শেপ দেওয়ার জন্য বাইন্ডিংটা একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কি না। এই পর্যায়ে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, এজন্য আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আবারও একটু লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখান থেকে বাঁধাকপির মিশ্রণটা ফার্স্টে হাতের মধ্যে এরকম একটু চ্যাপটা করে নিব। এর মধ্যে একটি ডিমের স্লাইস বসিয়ে দিয়ে চারো সাইড থেকে মিশ্রণটাকে উঠিয়ে নিয়ে ডিমটাকে কাভার করে নিচ্ছি। ব্যাস, আমার নাস্তা তৈরি হয়ে গেল। এবার শুধু ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে একে একে পাকোড়াগুলোকে তৈরি করে ছেড়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। যেহেতু ভেতরে ডিম রয়েছে, ডিমটা অলরেডি আগে থেকেই কুকড, সো ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে। পাকোড়ার উপরে যখন নিজেদের পছন্দ মতো কালার চলে আসবে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
মাশাআল্লাহ, খুবই বেশি লোভনীয় হয়েছে পাকোড়াগুলো। খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায়, তবে খেতে ভীষণই মজা। বিকেল বা সন্ধ্যার চায়ের আড্ডাতে এই নাস্তাটা জাস্ট জমে যাবে। এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলাতে আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন, কারণ তৈরি করাও খুবই বেশি সহজ। অনেকভাবেই তো আপনারা বাঁধাকপির পাকোড়া খেয়েছেন, তবে এইভাবে কখনো খাননি। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের পছন্দের তালিকায় চলে যাবে এই পাকোড়াটি। উপরটা হবে হালকা ক্রিস্পি এবং ভেতরটা হবে ডিমের স্বাদে ভরপুর, জাস্ট অসাধারণ। বাঁধাকপি এবং ডিমের কম্বিনেশনটা যে এত বেশি মজাদার হতে পারে এটা আসলে আমারও জানা ছিল না, তৈরি করার পরেই বুঝতে পেরেছি। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। তৈরি করব ক্যাবেজ মোমো। খাবারে ভিন্নতা আনতে এবং সকলকে ইমপ্রেস করতে এইভাবে ক্যাবেজ মোমো তৈরি করে দিতে পারেন। বিসমিল্লাহ। এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে যে নষ্ট বা সবুজ পাতাগুলো ছিল ওইগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপি থেকে বাঁধাকপির পাতাগুলোকে একটি একটি করে আলাদা করে নিব। তার জন্য পেছনে যে অংশটা রয়েছে ওইটা ফার্স্টে আলাদা করে কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি বাঁধাকপির পাতাগুলোকে একটি একটি করে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে ছাড়িয়ে নেবেন, কারণ বাঁধাকপির পাতাগুলো খুব অল্পতেই ফেটে যায় বা ভেঙে যায়। একটু সাবধানে এবং ধীরে ধীরে এই কাজটা করলে পাতাগুলোকে সহজে আলাদা করা যাবে। আমি খুবই সাবধানে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সামান্য একটু ফেটে বা ভেঙে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, এরকমটা থাকলেই হবে। আপনারা যে কয়টি ডাম্পলিং বা মোমো তৈরি করতে চান ওই পরিমাণে পাতা আলাদা করে নেবেন, তাহলেই হবে। আমি এখানে প্রায় 9 থেকে 10টি পাতা আলাদা করে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা অলরেডি গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ লবণ। এরপরে একে একে বাঁধাকপির পাতাগুলোকে আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিবেন, হাতে যেন কোনো প্রকার পানি না লাগে। এভাবে আলতো করে একটু চেপে চেপে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে পাতাগুলো সফট হয়ে একদম পানির নিচে চলে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে পাতাগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। এর থেকে বেশি ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিট ভাপিয়ে নিলেই এনাফ। পাতাগুলোকে একদম 100% কুকড করা যাবে না, এগুলো জাস্ট একটু নরম সফট হয়ে আসা পর্যন্ত এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাপিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট পরে পাতাগুলোকে আমি গরম পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ভেতরের পুরটা রেডি করব। এখানে চিকেনের একটি ব্রেস্ট পিস নিয়েছি। ব্রেস্ট পিস ছাড়াও চিকেনের যে কোনো অংশের সলিড মাংসটা এখানে নেওয়া যেতে পারে। এবারে ব্রেস্ট পিসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং এই ছুরির সাহায্যে মাংসটাকে আমি কিমা করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংসটা কিমা করে নিলে সেই ক্ষেত্রে মোমোর পুরটা আমার কাছে অনেক বেশি রাবারই মনে হয়, মোমোটা খেতে একদমই ভালো লাগে না। এজন্য আমি সবসময় সাজেস্ট করি মোমোর চিকেনটাকে আপনারা ঠিক এইভাবে কিমা করে নেবেন। এতে করে চিকেনের ছোট ছোট টুকরো থেকে থাকে, ওইটা খেতে ভালো লাগে। ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই পেস্ট হয়ে যায়নি, কিছুটা ছোট ছোট দানা রয়ে গেছে। চিকেনটাকে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি, 3 টেবিল চামচ লাল ক্যাপসিকাম কুচি, 3 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস এবং স্বাদমতো লবণ। অবশ্যই এখানে লবণটা বুঝে দিবেন, কারণ সয়া সস ব্যবহার করা হয়েছে, সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। সব শেষে দিলাম 2 টেবিল চামচ ফুটন্ত গরম তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারটাও দিতে পারবেন, তবে তেল বা বাটার যে কোনো একটা দিতেই হবে যদি আপনারা এই মোমোর পুরটাকে অনেক বেশি সফট এবং জুসি করতে চান। সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটা চিকেনের পুর তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে মোমোর এই পুরের এত সুন্দর যে একটা ফ্লেভার ছড়িয়েছে, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এদিকে বাঁধাকপির পাতাগুলোও ঠান্ডা হয়ে গেছে। এত বড় পাতা আমার মোমো তৈরি করতে লাগবে না, এজন্য পাতার চারো সাইড থেকে কেটে আমি পাতাটাকে সমান 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা হবে। এরপরে আমি এর এক সাইডে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চিকেনের পুর। এবারে দেখুন আমি মোমোটাকে কিভাবে ফোল্ড করে নিচ্ছি। 2 সাইড থেকে পাতাটাকে এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে যে পাশে মোমোর পুরটা দিয়েছি ওই পাশ থেকে ফোল্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার ক্যাবেজ মোমো। মোমোর টেক্সচারটা দেখুন কতটা ট্রান্সপারেন্ট এবং গ্লসি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মোমো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর ভেতরে চিকেনের পুরটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন।
এইভাবে মোমো তৈরি করা খুবই ইজি, যে কখনোই মোমো তৈরি করেনি তারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চিকেন মোমোর যে নিজস্ব কিছু ডিজাইন রয়েছে সেগুলো তৈরি করা কিন্তু একটু টাফ, সকলেই তৈরি করতে পারে না। তবে এইভাবে ক্যাবেজ মোমোটা সকলেই তৈরি করে নিতে পারবেন। সবগুলো মোমো তৈরি করে নেওয়ার পরে চলে যাচ্ছি এগুলোকে স্টিম করার জন্য। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি, এর উপরে একটি স্টিমার বসিয়ে দিয়ে প্রথমে আমি তেল ব্রাশ করে দিলাম। এতে করে মোমোগুলো আর স্টিমারের সঙ্গে লেগে যাবে না, উপর থেকে খুবই সহজে ওঠানো যাবে। মোমোগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করে নিচ্ছি 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি মোমো খাওয়ার জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একদম মিহি চপ করে কুচিয়ে নিয়েছি। 1 চা চামচ রসুনটাকে সতে করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ কুচি। মরিচটাকেও আমি একদম মিহি চপ করে নিয়েছি। আবারও মরিচটাও 1 মিনিটের মতো একটু সতে করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি, যদি আপনারা ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে 1/2 চা চামচ পরিমাণে দিবেন। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো সস। এইভাবে যে আমি এই সসটা তৈরি করছি, বিশ্বাস করুন এই সসটা খেতে এত যে বেশি মজা আর এত সুন্দর একটা ফ্লেভার দেয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সিরিয়াসলি আপনারা যে কোনো নাস্তা বা স্ন্যাক্স খাওয়ার জন্য এই সসটা বাসায় একবার বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, তিলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। যখন আমরা রসুন এবং কাঁচামরিচটা সতে করে নিয়েছি ঠিক ওই পর্যায়ে আপনারা সাদা তিলটা দিয়ে একটু রোস্ট করে নেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো ছড়াবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি এবং স্বাদ মতো সামান্য একটু লবণ। পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ আর সসটাকে চুলার উপর রাখা যাবে না, জাস্ট সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে প্রায় 10 মিনিট পর আমার ক্যাবেজ মোমোগুলো একদম স্টিম করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি একে একে মোমোগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেই ক্যাবেজ মোমোগুলোকে সার্ভ করতে পারেন, তবে আমি এগুলোকে আরেকটু শ্যালো ফ্রাই করে নিব। অন্যদিকে চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে বাঁধাকপির মোমোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দুপাশে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিচ্ছি। অনেক বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই বা ভেজে করকরেও করে ফেলানো যাবে না, জাস্ট দুপাশে হালকা করে একটু সেঁকে নিব। 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এবারে মোমোগুলো চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, বাঁধাকপির মোমো দেখেই কত লোভনীয় লাগছে, তাই না? আর খেতে যে কত মজা হবে আপনারা একটু রিয়েলাইজ করেন তো। স্পেশাল যে সসটা বানিয়েছি সেটার সাথে ডিপ করে খেতে এই মোমোটা যে কি মজা আমি আপনাদের বলেই বোঝাতে পারবো না। আর আপনারা চাইলে এই সসটাকে মোমোর উপরে এইভাবে স্প্রেড করে দিয়েও সার্ভ করে নিতে পারেন। উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে করে মোমোটা দেখতে আরও বেশি লোভনীয় হবে। মোমো খেতে যারা পছন্দ করেন আর এই শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা যারা মোমো ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে চাচ্ছেন, তাদের জন্য এটা মাস্ট ট্রাই একটি আইটেম। আপনারা যদি বাসায় না তৈরি করেন আসলেই অনেক মজার একটা রেসিপি মিস করে যাবেন। এবার তৈরি করব বাঁধাকপি এবং মসুর ডালের ভীষণ মজার একটি পাকোড়া। আমার বিশ্বাস আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে পাকোড়া তৈরি করেন তাহলে এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবেন। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি একটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের নষ্ট খোসাগুলোকে ফেলে দিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন, যে যেটাতে কমফর্ট ফিল করেন আর কি। পুরোটা বাঁধাকপি কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবারে হাতের সাহায্যে আলতো করে একটু চেপে চেপে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা আছে ওইটা বের করে আনতে হবে। খুব বেশি চেপে নিচ্ছি না, আলতো করে চেপে নিলেই দেখতে পারবেন কফিটা আগের তুলনায় সফট হয়ে এসেছে। এই পর্যায়ে কফিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এইদিকে 1/2 কাপ মসুর ডাল আমি 1 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালটা অনেকটাই ফুলে নরম হয়ে এসেছে। কয়েকবার পানি বদলিয়ে ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। দেন ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ডালটাকে ব্লেন্ড করে একেবারে মিহি পেস্ট করতে হবে না, ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন ডালের মধ্যে কিন্তু অনেকটাই আস্ত ডাল রয়ে গেছে।
ডালটা ঠিক এরকম আধো ভাঙা পেস্ট করে নিলে পাকোড়াটাও অনেক বেশি ক্রিস্পি হয়, আর যদি একদম পেস্ট করে ফেলানো হয় সেক্ষেত্রে কিন্তু পাকোড়া খুব একটা বেশি ক্রিস্পি হয় না। আর এইদিকে দেখুন বাঁধাকপিটাকে আমি এক সাইডে রেখেছিলাম, প্রায় 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। এবারে হাতের সাহায্যে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা পানিটাকে আমি নিংড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব হয় চেষ্টা করবেন বাঁধাকপির মধ্যে থেকে পানিটা নিংড়িয়ে ফেলে দিতে, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। পুরোটা বাঁধাকপির পানিগুলো নিংড়িয়ে নিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সাথে আরও দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ। ঝালের জন্য আরও দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন, তবে আমি পাকোড়াটা একটু ঝাল ঝাল করব, এজন্য শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি, আবার কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে যে মসুর ডালটা আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা মূলত বাইন্ডিংয়েরও কাজ করবে, সেই সাথে পাকোড়ার টেস্ট বাড়াবে এবং পাকোড়াটা ক্রিস্পিও হবে। বাইন্ডিংয়ের জন্য আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দা এছাড়াও চালের গুঁড়াও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর সময় খুব বেশি প্রেশার ক্রিয়েট করে মেশাবেন না, তাহলে দেখা যাবে বাঁধাকপি থেকে আবারও পানি ছাড়তে শুরু করেছে, ওই ক্ষেত্রে মিশ্রণটা কিন্তু পাতলা হবে, আপনারা পাকোড়ার শেপ দিতে পারবেন না। এজন্য আলতো করে জাস্ট মিশিয়ে নিব। এরপরে আমি পাকোড়ার শেপগুলো তৈরি করে নিচ্ছি। আমি পেঁয়াজুর আকারে পাকোড়াগুলো তৈরি করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। এইভাবেই আমি পাকোড়াগুলো তৈরি করব। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম হিটে গরম করে নিয়ে একে একে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরে সুন্দর একটা কালারও আসবে, সেই সাথে পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। আর অতিরিক্ত হিটে যদি ভেজে নেন তাহলে দেখবেন উপরে খুব দ্রুত কালার চলে আসছে আর পাকোড়াটা ভেতর থেকে খুব ভালোভাবে কুকড হয়নি, আবার ক্রিস্পিও হয়নি। এজন্য সময় নিয়ে ভেজে নেবেন। আমার এই পাকোড়াগুলো ভেজে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পাকোড়াগুলোর কত সুন্দর কালার চলে আসছে, সেই সাথে পাকোড়াগুলো ক্রিস্পি হয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে দেখুন এখানে কতগুলো পাকোড়া তৈরি হয়েছে। ভেজে নিতে নিতে এখান থেকে বেশ কয়েকটি পাকোড়া কিন্তু আমি অলরেডি খেয়েও ফেলেছি। এত বেশি ফ্লেভারফুল ছিল পাকোড়াগুলো যা লোভ সামলানোটাই মুশকিল। আর আপনারা যদি এই পাকোড়াটা বাসায় তৈরি করেন, কেউ খাবে কেউ খাবে না এমনটা কিন্তু হবে না, বাচ্চা থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে খাবে। চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পাকোড়াটা খুবই বেশি পছন্দ করে, আর এই সময় বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়, এখনই সময় এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়ার। বিসমিল্লাহ। পাকোড়া তৈরি করার জন্য এখানে বেশ বড় সাইজের একটি বাঁধাকপি নিয়েছি। আমি পুরোটা দিয়ে পাকোড়া তৈরি করব, কারণ আমি খুবই বেশি পছন্দ করি এই পাকোড়াটা। বাঁধাকপির উপরের নষ্ট খোসা বা পাতাগুলোকে আমি ফেলে দিয়েছি, তারপরে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে চিকন চিকন করে কুচি করে কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবে চিকন করে কেটে নিয়েছি, এর থেকে একটু মোটা বা চিকন হলে তাতে কোনো প্রবলেম নেই। পুরোটা বাঁধাকপি এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ লবণ। লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে মুথে নিচ্ছি। বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোটাই বের করে আনতে হবে, এজন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। তারপরে দেখুন এই বাঁধাকপি থেকে কি পরিমাণে পানি বের হয়েছে। পানিটা যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাঁধাকপির পাকোড়াগুলো খুবই বেশি ক্রিস্পি হবে। এবারে আমি হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে বাঁধাকপিগুলোকে আলাদা করে নিচ্ছি এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে নিয়ে বাঁধাকপিগুলোকে আমি অন্য একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন কি পরিমাণে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে, এগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া,
1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আমি আগেও শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আবার কাঁচামরিচ দিলাম কারণ আমি ঝাল ঝাল করে পাকোড়াটা তৈরি করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দিবেন। হাফ কাপ দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া এগুলো পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সবশেষে দিয়ে দিলাম একটি ডিম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে, যা পাকোড়ার শেপ দিতে যথেষ্ট। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে, অনেকটাই নরম এবং আঠালো। এখান থেকে খুব সহজেই পাকোড়ার শেপ তৈরি করা যাবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, তবে আমি পেঁয়াজু যেভাবে তৈরি করা হয় ঠিক ওইভাবে তৈরি করে নিচ্ছি। আর পাকোড়ার পুরুত্ব খুব বেশি মোটা না করে একটু পাতলা করার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো খুবই ভালো হবে। চলে যাচ্ছি তাহলে চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে দেখুন একে একে আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পাকোড়া ভাজার জন্য তেলটা খুব বেশি হাই হিটে গরম করবেন না, তাহলে দেখবেন পাকোড়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসছে আর ভেতরটা কিন্তু ভালোভাবে কুকড হবে না। এই পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভেতরটাও যেমন কুকড হয়েছে তেমনি এত বেশি ক্রিস্পি এবং মজাদার হবে, খেতে জাস্ট অসাধারণ। প্রায় 7 থেকে 8 মিনিট হাতে সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এর থেকে বেশি আর কালার নিয়ে আসবো না, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। আর উপরটাও বেশ ক্রিস্পি হয়েছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে এখানে আমার সবগুলি পাকোড়াই তৈরি করা হয়ে গিয়েছে। একটি বাঁধাকপি থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে, অনেকজনই পেট পুরে খেতে পারবে। আর পাকোড়াগুলো কত বেশি পারফেক্ট হয়েছে দেখুন, ভেতরটাও এত ভালোভাবে কুকড হয়েছে যা আপনারা দেখেই বুঝতে পারছেন, আমাকে হয়তো খুব বেশি আর কিছু বলতে হবে না। সো এত সহজভাবে বাসায় যখন বাঁধাকপির পাকোড়া এত মজা করে তৈরি করা যায়, তাহলে আর দেরি কিসের, এখনই তৈরি করে ফেলুন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।